শুরু করছি রাত 10টার দেশ বিদেশ। করোনার উৎস নিয়ে ষড়যন্ত্র করছে আমেরিকা, দাবি চীনের। করোনা ভাইরাসের উৎপত্তি সংক্রান্ত গবেষণা নিয়ে চীনের উপর ক্রমে চাপ বাড়াচ্ছে আমেরিকা। উহানের গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য ফের আলোকবৃত্তি উঠে আসাতে বেজায় অস্বস্তিতে পড়ে চীন। বুধবার চীনের তরফে দাবি করা হয়েছে সম্পূর্ণ ভুল এবং ষড়যন্ত্র তথ্য আওড়াচ্ছে আমেরিকা। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে পরীক্ষাগারে গবেষণা চালিয়ে যাওয়ার জন্য আমেরিকার কাছে আর্জি জানিয়েছে তারা। সম্প্রতি আরও একটি বিষয় সামনে আসে। জানা যায় 2019 সালের শুরুতেই উহানের গবেষণাগারে 3 গবেষক অজানা রোগে মারা গিয়েছিলেন। কোভিডের মতোই উপসর্গ ছিল তাদের। এদিকে করোনা ছড়িয়ে পড়ার খবর সামনে আসে ওই বছরের শেষে। বিশেষজ্ঞদের একাংশের দাবি উহানের ল্যাব থেকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ছড়িয়েছে এই ভাইরাস এবং চীন সেই খবর দেরিতে প্রকাশ করে। ওই ল্যাব থেকেই ভাইরাস ছড়িয়ে পড়েছে কিনা তা নিয়ে আগে একটি গবেষণা চালিয়ে ওই তথ্যকে খারিজ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারপরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে চীনকে আড়াল করার অভিযোগ তুলেছিল বিশ্বের একাধিক দেশ। বুধবার সেই প্রসঙ্গ তুলে ধরে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, হুয়ের তদন্তকে অপমান করা হচ্ছে। শুধু তাই নয়, করোনার বিরুদ্ধে বিশ্বজুড়ে একসঙ্গে লড়ার প্রবণতাকেও ছোট করা হচ্ছে। আমেরিকা যদি স্বচ্ছ তদন্ত চায়, তারাও হুয়ের একটি দলকে নিয়ে গিয়ে তদন্ত করুক। আবার বুধবারই করোনা ভাইরাসের উৎস নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। 90 দিনের মধ্যে তার রিপোর্টও চেয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় চতুর্থবার ক্ষমতায় বাশার আল আসাদ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় চতুর্থবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন বাশার আল আসাদ। ফলে আরো 7 বছর ক্ষমতায় থাকবেন তিনি। বৃহস্পতিবার দেশের পার্লামেন্টের স্পিকার নির্বাচনের ফল ঘোষণা করেন। তাতে দেখা যাচ্ছে নির্বাচনে ভোটদানের হার 78.6%। এর মধ্যে আসাদ পেয়েছেন 95.1% ভোট। অন্যদিকে তার দুই প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ সালোমো আব্দুল্লাহ ও মাহমুদ আহমেদ মারি পেয়েছেন যথাক্রমে 1.5% এবং 3.3% ভোট। যদিও সিরিয়ার বিরোধী দলগুলো এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়েছে। পাশাপাশি আমেরিকা সহ অন্যান্য পশ্চিমী দেশগুলিও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও তাতে আমল দিতে নারাজ আসাদ। সিরিয়ায় প্রায় 6 দশক ধরে ক্ষমতায় আসাদের পরিবার। তার বাবা হাফিজ আল আসাদ 25 বছর ক্ষমতায় থাকার পর উত্তরসূরি হিসেবে সিরিয়ার প্রেসিডেন্ট পদে আসীন হন বাশার আল আসাদ। 2000 সালে তিনি এই গদিতে বসেন, কিন্তু তার 10 বছর পর থেকেই সিরিয়ায় শুরু হয় গৃহযুদ্ধ। 2011 সালে আসাদ সরকারের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছিলেন বিরোধীরা। তাতেই গুলি চালায় সরকারের বাহিনী। এরপরই দেশটিতে গৃহযুদ্ধের সূচনা হয়। একদিকে রাশিয়া ইরানের সমর্থন পায় আসাদ বাহিনী, অন্যদিকে আমেরিকা এবং পশ্চিমী দেশগুলির সমর্থন পেতে থাকে বিদ্রোহী এবং কুর্দ জঙ্গিদের বাহিনী। দুপক্ষের মধ্যে এখনো পর্যন্ত রক্তক্ষয়ী এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন প্রায় 4 লক্ষ মানুষ। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। মার্কিন সাংবাদিককে জেলে ভরে দিল মায়ানমার। ড্যানি ফেনস্টার নামে মার্কিন যুক্তরাষ্ট্রের এক সাংবাদিককে মায়ানমারে আটক করা হয়েছে। ফেনস্টার একটি সংবাদ মাধ্যমের ব্যবস্থাপনা সম্পাদক। সোমবার তাকে ইয়ান্দুন থেকে আটক করা হয় বলে জানানো হয়েছে। সংবাদ সংস্থা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ইয়ান্দুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ড্যানিকে আটক করা হয়। তিনি মায়ানমারের বাইরে যাওয়ার জন্য একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন। সে সময় তাকে আটক করা হয়েছে। ড্যানিকে কেন কর্তৃপক্ষ আটক করেছে তা তারা জানেন না। ড্যানির সঙ্গে কোনো যোগাযোগ করাও তাদের পক্ষে সম্ভব হয়নি। ড্যানি এখন কোথায় কি অবস্থায় আছে তা নিয়ে উদ্বিগ্ন সংবাদ সংস্থাটি। ড্যানিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সংবাদ সংস্থাটি। তারা বলেছে, এখন তাদের অগ্রাধিকার হলো ড্যানি যে নিরাপদ আছেন তা নিশ্চিত করা, পাশাপাশি তাকে প্রয়োজনীয় সব রকম সহায়তা দেওয়া। সংস্থার প্রধান সম্পাদক জানান, ড্যানি প্রায় 1 বছর ধরে তাদের সংবাদ মাধ্যমটিতে কাজ করছেন। তিনি তার পরিবারের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যেতে চাইছিলেন। আটকের পর ড্যানিকে ইয়ান্দুনের কুখ্যাত ইনসেইন কারাগারে নেওয়া হয়েছে বলে ধারণা সংবাদ মাধ্যমটির। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আফগানিস্তানে সেনা প্রত্যাহার নিয়ে উদ্বিগ্ন দিল্লি। গত প্রায় 2 দশকে আফগানিস্তানের গোটা প্রজন্ম এমনভাবে বড় হয়েছে যে তাদের উপর তার আগের প্রায় 2 দশকের ভয়ঙ্কর সময়ের ছায়া সেভাবে পড়েনি বলে মনে করে দিল্লি। একথা জানিয়ে আমেরিকা সফররত বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য, আফগানিস্তানের নতুন প্রজন্মের এই নিরাপত্তা বোধকে সুরক্ষিত রাখা দরকার। ওয়াশিংটনে বাইডেন প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসার আগে ভারতের বিদেশমন্ত্রীর তরফে বার্তা, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে যেন তাড়াহুড়ো না করে ওয়াশিংটন। বিষয়টি নিয়ে ভারত যে যথেষ্ট স্পর্শকাতর এবং উদ্বিগ্ন তা চলতি সফরে স্পষ্ট করে দিতে চান জয়শঙ্কর। আফগানিস্তানের সঙ্গে ভারতের নিরাপত্তা যে সরাসরি যুক্ত, এটা বারবার আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে সাউথ ব্লক। সে দেশের তালিবান শাসনের সন্ত্রাস ফেরা এবং তার রাশ চীনের মদতপ্রাপ্ত ইসলামাবাদের হাতে থাকা নয়াদিল্লির কাছে বিষয়টি দুঃস্বপ্ন ছাড়া কিছু নয়। তাই চলতি সফরেও বিষয়টি নিয়ে সরব হলেন ভারতীয় বিদেশমন্ত্রী। আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা HR ম্যাকমাস্টারকে জয়শঙ্কর বলেছেন, 20 বছরে আফগানিস্তানে যে সুফল পাওয়া গিয়েছে তা যত্ন করে রক্ষা করা উচিত। তাকে আজকের রাজনৈতিক সুবিধার্থে হারাতে দেওয়া ঠিক নয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। মেহুল চোকসিকে এখনই ভারতে পাঠানো সম্ভব নয়, জানিয়ে দিল ডোমিনিকা। পিএনবি প্রতারণায় অভিযুক্ত মেহুল চোকসিকে এখনই প্রত্যর্পণ করা যাবে না বলে জানিয়ে দিল ডোমিনিকার আদালত। শুধু তাই নয়, তাকে আইনি সহায়তা নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে। ফলে মেহুলের প্রত্যর্পণের বিষয়টি নিয়ে পরিস্থিতি আরো জটিল হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত 23 মে অ্যান্টিগা থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান মেহুল। তার খোঁজ চালাচ্ছিল অ্যান্টিগা প্রশাসন। চাওয়া হয়েছিল ইন্টারপোলের সাহায্য। মনে করা হচ্ছিল কিউবাতে পালিয়ে গিয়েছেন মেহুল, কিন্তু তাকে বুধবার ডোমিনিকা থেকে গ্রেপ্তার করা হয়। অ্যান্টিগা সরকার মেহুলকে সরাসরি ভারতের হাতে তুলে দেওয়ার কথা বলে ডোমিনিকাকে। তবে বিষয়টি ডোমিনিকা আদালতে পৌঁছেছে। সেখানে মেহুলের আইনজীবী বলেছেন, তার মক্কেল আর ভারতের নাগরিক নন, ফলে তাকে
তাকে ভারতের হাতে তুলে দেওয়া যাবে না। বিষয়টি আদালতের অধীনে চলে যাওয়ায় আপাতত হস্তান্তরের প্রক্রিয়াটি আরো মন্থর হলো বলে মনে করা হচ্ছে। শুক্রবার মেহুলকে আদালতে তোলা হয়, যদিও কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে দ্রুত মেহুলকে ভারতে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন টাইমস 14 বাংলায়। ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের অভিযোগে বেঙ্গালুরুতে আটক 6। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণী ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে 2 নারী সহ 6 জনকে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ। নির্যাতনের ভাইরাল হওয়া ভিডিও ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে ছড়িয়েছে, তাই আটকদের সম্পর্কে খোঁজখবর শুরু করেছে অসমের রাজ্য পুলিশ। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যৌন নির্যাতনের ঘটনায় ঢাকার হাতিরঝিলে মানব পাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গতরাতে মামলা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানায় 6 দিন আগে বেঙ্গালুরুতে এই নির্যাতনের ঘটনাটি ঘটে। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো শাহিদুল্লাহ জানান, সাইবার পেট্রোলিং এর অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তাদের নজরে আসে। নির্যাতনের শিকার তরুণী ঢাকার মগবাজারে থাকতেন। নির্যাতনকারীদের একজন রাফাতুল ইসলাম হৃদয়ের বাড়িও একই এলাকায়। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। অসমের জোরহাটে কংগ্রেস বিধায়ককে লক্ষ্য করে গুলি, আহত 3। তাদের লক্ষ্য করে একের পর এক গুলি ছুটে আসছে। প্রাণপণে ছুটছেন বিধায়ক, তার নিরাপত্তা রক্ষী সহ বেশ কয়েকজন। বৃহস্পতিবার এমনই দৃশ্য ধরা পড়েছে জোরহাটে, অসম নাগাল্যান্ডের দেশই উপত্যকায়। বরাত জোরে প্রাণে বেঁচেছেন বিধায়ক ও তার নিরাপত্তা রক্ষী। তবে এই ঘটনায় আহত হয়েছেন 3 সাংবাদিক। উপত্যকার সংরক্ষিত অরণ্যে নাগাল্যান্ড থেকে অনুপ্রবেশকারীরা আশ্রয় নিচ্ছে, এমন খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সেখানে গিয়েছিলেন মারিয়ানির কংগ্রেস বিধায়ক রূপজ্যোতি কুর্মী। তিনি বলেন, সেখানে পৌঁছতেই আমাদের লক্ষ্য করে গুলি উড়ে আসতে শুরু করে। সেখান থেকে কোনো মতে প্রাণ রক্ষা করে ফিরে আসি। তার দাবি, ওই এলাকায় অনুপ্রবেশের বিষয়টি এর আগে বিধানসভায় উত্থাপন করেছিলেন, কিন্তু সরকার বিষয়টি নিয়ে কোনো আলোচনাই করেনি। জোরহাটের পুলিশ প্রধান অঙ্কুর জৈন জানিয়েছেন, যেখানে গুলি চলেছে সেটি একটি সমস্যাবহুল জায়গা। কয়েকদিন আগেও বন দপ্তরের অনুপ্রবেশকারীদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। অসমের সীমানা লাগোয়া নাগাল্যান্ডের গ্রামবাসীরাই আতঙ্কিত হয়ে গুলি চালিয়েছেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি শীর্ষ পুলিশ আধিকারিক জিপি সিংহকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। নাগাল্যান্ডের সীমানা লাগোয়া 5টি জেলা রয়েছে, চড়াইদেও, শিবসাগর, জোরহাট, গোলাঘাট এবং কার্বি আংলং। গত 2 দশক ধরে এই জেলাগুলোতে নাগাল্যান্ড থেকে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। টোল প্লাজার 100 মিটারের বাইরে থাকলে দিতে হবে না টোল, জারি নয়া নির্দেশিকা। টোল দাতাদের জন্য সুখবর। টোল প্লাজাগুলিতে ভিড় এড়াতে এবং সময় বাঁচাতে নয়া নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। ফাস্ট্যাগ থাকা সত্ত্বেও অনেক সময় গাড়ি চালককে টোল প্লাজাগুলিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তাই NHAI স্থির করেছে, টোল প্লাজা থেকে 100 মিটারের বাইরে থাকা এমন গাড়িগুলোকে টোল দিতে হবে না। টোল ছাড়াই তারা যেতে পারবেন। বিশেষ করে ফাস্ট্যাগ চালু হওয়ার পর টোল প্লাজাগুলিতে যানবাহনের গতি মসৃণ রাখতে এবং টোল দেওয়ার সময় বাঁচাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোল প্লাজা থেকে 100 মিটার দূরত্বে হলুদ দাগ দিয়ে চিহ্নিত করে দেওয়া হবে। ওই দাগের ভিতরে থাকা গাড়িগুলোকে টোল দিতে হবে। দাগের বাইরে থাকা গাড়ি চালকদের টোলে ছাড় দেওয়া হবে। ব্যস্ত সময়ে টোল নেওয়ার জন্য এক একটি গাড়ি পিছু 10 সেকেন্ড করে সময় ধার্য করা হয়েছে। এর ফলে টোলে অপেক্ষার সময় অনেকটা কমবে বলে জানিয়েছে NHAI কর্তৃপক্ষ। গত ফেব্রুয়ারি থেকে ফাস্ট্যাগ চালু করেছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক। সরকারি তথ্য বলছে, বহু টোল প্লাজায় ফাস্ট্যাগের মাধ্যমে টোল আদায় 96 থেকে 99% পৌঁছেছে। তাছাড়া কোভিড পরিস্থিতিতে এখন সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে বেশিরভাগ চালকই এই ইলেকট্রনিক ব্যবস্থার উপর ভরসা করছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার থেকে দিল্লিতে শুরু আনলক পর্ব। আগামী সোমবার থেকে আনলক পর্ব শুরু হচ্ছে দিল্লিতে। শুক্রবার একথা জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লকডাউন বিধি মেনে চলার জন্যই দিল্লিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তার জন্য রাজধানীর 2 কোটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল বলেন, এবার সবকিছুই খুলে দেওয়া জরুরি, না হলে অনাহারে মরতে হবে মানুষকে। তিনি ঘোষণা করেন, সোমবার থেকেই শিল্পাঞ্চলের উৎপাদন কেন্দ্রগুলিকে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হবে। দিল্লির মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, বিগত কয়েকদিন যাবত রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা কমছে, সংক্রমণ হারও 5%-এর নিচে। লকডাউন করেই কোভিডের দ্বিতীয় ঝড় আটকানো সম্ভব হয়েছে। তিনি এও বলেছেন, দ্বিতীয় ঢেউয়ের শুরুতে যেভাবে অক্সিজেন সহ চিকিৎসার বিভিন্ন সরঞ্জামের জন্য হাহাকার দেখা গিয়েছিল, তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে, যে কারণেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। दिल्ली में कोरोना के केसेस लगातार कम हो रहे हैं और ये सब दिल्ली के अपने 2 करोड़ लोगों की मेहनत का नतीजा है कि हम लोगों ने 1 महीने के अंदर दिल्ली में इस दूसरी वेव को, इसके ऊपर भी काबू पा लिया है दिल्ली के लोगों ने मिलकर। पिछले 24 घंटे में लगभग 1.5% संक्रमण दर आया है और लगभग 1100 के करीब केस आए हैं और धीरे धीरे रोज केस कम हो रहे हैं, संक्रमण दर भी कम हो रही है।
अस्पतालों के अंदर अब बेड मिलने में किसी तरह की कोई दिक्कत नहीं है। आईसीयू बेड भी काफ़ी खाली हो गए हैं, ऑक्सीजन बेड्स भी काफ़ी खाली हो गए हैं। जितने हम लोगों ने ये केंद्र खोले थे, कोविड सेंटर खोले थे, उसमें भी अब बेड काफ़ी अवेलेबल है। तो ये समय है अब धीरे धीरे अनलॉकिंग करने का। ব্যুরো রিপোর্ট টাইমস 14 বাংলা। করোনা পরিস্থিতিতে কেন্দ্রের কাছে ইয়াস বিধ্বস্ত উড়িষ্যার জন্য সাহায্য চান না নবীন। করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের উপর আর্থিক বোঝা চাপাতে নারাজ তিনি, তাই ইয়াস বিধ্বস্ত উড়িষ্যার জন্য কেন্দ্রের কাছে অর্থ সাহায্য দাবি জানাতে চায় না সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। শুক্রবার টুইটারে নবীন লেখেন, দেশ এখন কোভিড-19 অতিমারী সংক্রমণের শীর্ষে রয়েছে, তাই আমরা তাৎক্ষণিক আর্থিক সাহায্য চেয়ে কেন্দ্রের উপর আর্থিক বোঝা চাপাতে চাইছি না। আমাদের নিজস্ব শক্তিতে আমরা এই সংকটের মোকাবিলা করব। নবীন শুক্রবার ভুবনেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে রাজ্যের ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করেন। ওড়িশার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করার জন্য প্রধানমন্ত্রীকে টুইটারে ধন্যবাদও জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত সোমবার ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলায় ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশকে 600 কোটি টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের জন্য 400 কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি। ওড়িশা এবং অন্ধ্রের তুলনায় পশ্চিমবঙ্গ কেন কম অর্থ সাহায্য পাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট টাইমস 14 বাংলা। আজকের খবর এ পর্যন্তই। দেখতে থাকুন টাইমস 14 বাংলা। নমস্কার।